আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বহুল প্রতীক্ষিত আলোচনা শুরু হয়েছে। সোমবার আলোচনার প্রথম দিন শেষে ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি বলেছেন, প্রথম দিনের বৈঠকে পরমাণু সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান এনরিক মুরা প্রথম দিনের আলোচনাকে অত্যন্ত ইতিবাচক বলে বর্ণনা করেছেন। তিনি সোমবার রাতে সাংবাদিকদের বলেন, বৈঠকে অংশগ্রহণকারী সব পক্ষ ইরানের বক্তব্য ও স্পর্শকাতরতা আগ্রহের সঙ্গে শুনেছে এবং ইরানি প্রতিনিধি দলও একথাই স্পষ্ট করতে পেরেছে যে তারা আন্তরিকভাবেই পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করতে আগ্রহী। রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ প্রথম দিনের বৈঠককে ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ভিয়েনায় যে আলোচনা চলছে তাতে নানা ধরনের সমস্যা থাকার পরও আলোচনার সফল সমাপ্তি ছাড়া এর কোনো যৌক্তিক ও গ্রহণযোগ্য বিকল্প নেই। ইরানের প্রধান পরমাণু আলোচক বলেন, সোমবারের বৈঠকে আমরা এই বিষয়টি তুলে ধরেছি যে পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট চরম অচলাবস্থার জন্য সেই দেশটি দায়ী যে কিনা একতরফাভাবে এটি থেকে বেরিয়ে গেছে এবং ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আলী বাকিরি বলেন, প্রথম দিনের আলোচনা শেষে সবার আগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি মীমাংসা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপায় নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর সঙ্গে ইরানের প্রথম দিনের বৈঠক প্রায় 2 ঘণ্টা স্থায়ী হয়। বৈঠকে ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান এনরিক মুরা এবং ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি যৌথভাবে সভাপতিত্ব করেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে টেলিফোন আলাপে বলেছেন, ভিয়েনায় চলমান পরমাণু আলোচনা থেকে তার দেশ নিশ্চিত ফলাফল বের করে আনতে চায়। তিনি বলেন, এই আলোচনার মাধ্যমে ইরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এ নিয়ে ইমানুয়েল ম্যাক্রো ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের একতরফা বেরিয়ে যাওয়ার সমালোচনা করে বলেন, প্যারিস মনে করে এই সমঝোতা রক্ষা করার ক্ষেত্রে স্বাক্ষরকারী সবগুলো দেশের সমান দায় রয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে চলমান সংলাপের প্রধান লক্ষ্য হচ্ছে তেহরানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের অবৈধ একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। তিনি স্পষ্ট করে বলেন, ভিয়েনা আলোচনায় কোনো পক্ষ যদি এমন কোনো অনুরোধ জানায় যা পরমাণু সমঝোতায় নেই, তাহলে ইরান তা মেনে নেবে না। 2015 সালে জাতিসংঘের 5 স্থায়ী সদস্য দেশ ও জার্মানিকে নিয়ে গঠিত 6 জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষর করে ইরান। 2018 সাল পর্যন্ত এই সমঝোতা কার্যকর ছিল, কিন্তু ওই বছর মার্কিন সরকার এই সমঝোতা থেকে বেরিয়ে গেলে এটি নিয়ে অচলাবস্থা দেখা দেয় এবং ধীরে ধীরে এটি সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তিনি ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাত সফরের পরিকল্পনা করেছেন। সম্প্রতি আমিরাতের ডি-ফ্যাক্টো শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তুরস্ক সফর করার পর যখন দুই দেশের শীতল সম্পর্ক উষ্ণতার স্পর্শ পাচ্ছে, তখনই এই কথা জানালেন তুর্কি প্রেসিডেন্ট। আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ গত সপ্তাহে আঙ্কারা সফর করেন। 2012 সালের পর এটি ছিল তুরস্কে তার প্রথম সরকারি সফর। দুদেশের সম্পর্কের অবনতি হওয়ার পর এটি ছিল দেশটিতে আমিরাতের কোনো কর্মকর্তার প্রথম সফর। সফরের সময় এরদোয়ান ও আমিরাতের যুবরাজ প্রায় 1 ডজন সহযোগিতা চুক্তি স্বাক্ষর পর্যবেক্ষণ করেন। আমিরাতের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, তুরস্কে $10 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে দেশটি। খবরে বলা হয়, রোববার রাতে তুর্কমেনিস্তান থেকে ফেরার সময় এরদোয়ান সাংবাদিকদের বলেন, প্রায় পারিবারিক আবহে আবুধাবির যুবরাজের তুরস্ক সফর সম্পন্ন হয়েছে। তিনি এই সফরের প্রশংসা করে বলেন, তুরস্ক এবং আরব আমিরাতের মধ্যে সম্পর্কের নতুন যুগের সূচনায় এই সফর সহায়ক ভূমিকা পালন করবে। এরদোয়ান বলেন, ইনশাআল্লাহ আমি ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে ফিরতি সফর করব। এর আগে গ্রাউন্ড ওয়ার্ক করতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এবং গোয়েন্দা প্রধান দেশটি সফর করবেন। খবরে বলা হয়, আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে আর্থিক সহায়তা স্থগিত করেছিল বিশ্বব্যাংক। তবে দেশটিতে চলমান মানবিক সংকটের মুখে আবার সহায়তা চালুর বিষয় বিবেচনা করছে আর্থিক প্রতিষ্ঠানটি। পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত লোকজন রয়টার্সকে জানিয়েছেন, মানবিক সংস্থাগুলোর কাছে $500 মিলিয়ন বিতরণের একটি প্রস্তাব চূড়ান্ত করতে যাচ্ছে সংস্থাটি। তবে তারা বলছেন, এই সহায়তা থেকে সরকারি খাতের লাখ লাখ কর্মী বাদ পড়বেন এবং মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিষয়টি নিয়ে জটিলতাও রয়েছে।
খবরে বলা হয় মঙ্গলবার এক অনানুষ্ঠানিক বৈঠকে সহায়তা ছাড় নিয়ে আলোচনা করবেন বিশ্বব্যাংকের কর্মকর্তারা। এর আগে আফগানিস্তানের উন্নয়নের জন্য আফগানিস্তান কনস্ট্রাকশন ট্রাস্ট ফান্ড বা ARTF নামে একটি তহবিল গঠন করা হয়েছিল। স্থগিত এই তহবিলের অর্থ এবার মানবিক সহায়তা হিসেবে দেওয়ার পরিকল্পনা চলছে। খবরে বলা হয় পরিকল্পনা মাফিক সব এগোলে জাতিসংঘ ও আফগানিস্তানে এই মুহূর্তে কাজ করা বিভিন্ন মানবিক সংস্থার মাধ্যমে ওই অর্থ দেয়া হবে। তবে কবে নাগাদ বিশ্বব্যাংকের সহায়তা ছাড় দেওয়া হবে তা ARTF এর দাতাদের ওপরই নির্ভর করছে বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। এই মুহূর্তে ARTF এর তহবিলে দাতার সংখ্যা 34। আফগানিস্তানের সাবেক সরকারের সহায়তা ও বেসামরিক বাজেটের 30% অর্থই পাওয়া যেত তহবিলটি থেকে। এখন বড় আর্থিক সংকটে রয়েছে আফগানিস্তান। যুক্তরাষ্ট্র জব্দ করে রেখেছে দেশটির রিজার্ভের 1000 কোটি মার্কিন ডলার। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলও সহায়তা স্থগিত করেছে। জাতিসংঘ বলছে শীতের মাসগুলোয় চরম খাদ্য সংকটে পড়বে প্রায় 2,20 লাখ আফগান। ইহুদিদের উৎসব উপলক্ষে দখলকৃত পশ্চিম তীরের ইব্রাহিমী মসজিদে প্রবেশ করে মোমবাতি জ্বালিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ। নেক্কারজনক এই ঘটনার নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা এবং সৌদি আরব। ইসলামী সহযোগিতা সংস্থা বা OIC এক বিবৃতিতে ইসরায়েলি প্রেসিডেন্টের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছে এটি মুসলিমদের অনুভূতিতে আঘাত এবং ফিলিস্তিনি জনগণের অধিকার, তাদের ভূমি ও পবিত্র স্থানের ওপর ইসরায়েলি আগ্রাসনের ধারাবাহিকতার অংশ। ইসরায়েলি সরকার যেন ইসলামের পবিত্র স্থানকে কেন্দ্র করে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। খবরে বলা হয় ইসরায়েলি প্রেসিডেন্ট রোববার ইহুদিদের হানুক্কার উৎসব উদযাপনের জন্য এই স্থান পরিদর্শন করেন। মোমবাতি জ্বালিয়ে ইহুদিদের অনুষ্ঠানে অংশ নিতে তিনি মসজিদে প্রবেশ করেন। তার সঙ্গে ছিল বিপুল ইসরায়েলি সেনা, পুলিশ ও বসতি স্থাপনকারী। এ সময় তার সফরকে কেন্দ্র করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। এই সফরের ব্যাপক সমালোচনা করেছেন ফিলিস্তিনি ও বামপন্থী ইসরায়েলিরা। মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয় ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সিনিয়র ধর্মীয় উপদেষ্টা ইসরায়েলি প্রেসিডেন্টের ইব্রাহিমী মসজিদে প্রবেশের ঘটনায় নিন্দা জানিয়েছেন। এটিকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করেন তিনি। এদিকে ইসরায়েলি শিল্পীরা অংশ নেয় ফ্রান্সে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে 2 ফিলিস্তিনি শিল্পী তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউট নামে একটি সংগঠন প্যারিসে আরব সাংস্কৃতিক উৎসব নামে এই অনুষ্ঠানের আয়োজন করছে। উৎসবে ইসরায়েলি শিল্পীদের অংশ নেওয়ার খবর নিজের ফেসবুকে পোস্ট দিয়ে এতে অংশ নিচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন ফিলিস্তিনি চলচ্চিত্রকার ও ডিজাইনার সুহাদ খাতিব। তিনি বলেন জেরুজালেম থেকে এসে ওই অনুষ্ঠানে একজন ইসরায়েলি অংশ নেবেন, তাই তিনি তার নাম প্রত্যাহার করে নিচ্ছেন। একইভাবে অনুষ্ঠান থেকে নাম প্রত্যাহার করেছেন ফিলিস্তিনের স্ট্যান্ড আপ কমেডিয়ান আলা আবু দিয়াব। ডিসেম্বরের প্রথম দিকে প্যারিসে উৎসব হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন তার দেশ আফ্রিকান দেশগুলোতে আরও 100 কোটি ডোজ করোনা টিকা সরবরাহ করবে এবং চীনা সংস্থাগুলোকে আগামী 3 বছরে আফ্রিকায় $10 বিলিয়ন বিনিয়োগ করতে উৎসাহিত করবে। ফোরাম অন চায়না আফ্রিকা কোঅপারেশনের উদ্বোধনীতে ভিডিও লিঙ্কের মাধ্যমে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এরই মধ্যে আফ্রিকান দেশগুলোকে 20 কোটিরও বেশি টিকা দিয়েছে বেইজিং। 2 দিনব্যাপী ফোরামের 8ম মন্ত্রী পর্যায়ের সম্মেলন সেনেগালের রাজধানী ডাকারে সোমবার শুরু হয়। ফোরামে আফ্রিকান পক্ষের চেয়ারম্যান, সেনেগাল, কমোরস ফেডারেল ইসলামী প্রজাতন্ত্র এবং গণতান্ত্রিক কঙ্গোর প্রেসিডেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রে দুপক্ষের সহযোগিতায় অর্জিত সাফল্যের উচ্চ প্রশংসা করা হয় এবং চীনের সঙ্গে ঐক্য ও মৈত্রী সুসংহত করা, পারস্পরিক সহযোগিতা গভীরতর করা, চীন আফ্রিকান সম্পর্কের নতুন যুগ শুরু করার কথা বলা হয়। সেনেগালের প্রেসিডেন্ট বলেন চীন আফ্রিকা সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠার পর থেকে দুপক্ষ সবসময় বাস্তব ও কার্যকর উপায়ে সহযোগিতা করেছে। মৈত্রী, ঐক্য, আস্থা ও সম্মান এই ফোরামের শক্তি। এদিকে ফোরামের 7ম শিল্পপতি সম্মেলনে বলা হয় চীন টানা 12 বছর ধরে আফ্রিকার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। পরিসংখ্যানের ভিত্তিতে এতে বলা হয় মহামারী পরিস্থিতির মধ্যেও আফ্রিকায় চীনের বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। 2019 সালের $271 কোটি মার্কিন ডলার থেকে 2020 সালে তা $296 কোটি মার্কিন ডলারে বৃদ্ধি পেয়েছে। আফ্রিকার 47টি দেশে চীনা প্রতিষ্ঠানের নতুন বিনিয়োগ হয়েছে। অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি কেন্দ্রীয় সরকারের কাছে সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA প্রত্যাহারের দাবি জানিয়েছেন। ব্যারিস্টার ওয়াইসি সোমবার বলেন নাগরিকত্ব আইনটি ধর্মের ভিত্তিতে তৈরি করা হয়েছে, যা ভারতীয় সংবিধানের 14 ধারার লঙ্ঘন। আমরা কেন্দ্রের কাছে দাবি জানাচ্ছি সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহার করা হোক।
খবরে বলা হয়, ভারতে বিতর্কিত ও বহুল আলোচিত ৩টি কৃষি আইন প্রত্যাহারের পর এবার সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহারেরও দাবি উঠেছে। গত রোববার বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় জোট এনডিএ এর বৈঠকে বিজেপির সহযোগী ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবি জানায়। এনডিএ বৈঠকের পর দলটির নেতারা গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন, যেহেতু কৃষি আইন বাতিল করা হয়েছে এবং এটি বিশেষ করে জনগণের স্বার্থের কথা মাথায় রেখে করা হয়েছে, সেজন্য আমরা সরকারকে উত্তর পূর্বের মানুষের একই অনুভূতির কথা মাথায় রেখে সিএএ বাতিল করার অনুরোধ জানিয়েছি। দ্বিতীয়বার ক্ষমতায় এসে নাগরিকত্ব আইনে সংশোধনী আনে কেন্দ্রীয় বিজেপি সরকার। সংশোধিত নতুন নাগরিকত্ব আইনে বলা হয়, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশে ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে 6টি ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, শিখ, পার্সি, জৈন ও খ্রিস্টান যদি 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নিয়ে থাকেন, কেন্দ্রীয় সরকার তাদের নাগরিকত্ব প্রদান করবে। কিন্তু এভাবে ধর্মের ভিত্তিতে হওয়া আইনে সে সময় প্রতিবাদ জানিয়েছিল কংগ্রেস সহ অন্য বিভিন্ন বিরোধী দল ও সামাজিক সংগঠন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বার্বাডোস এখন বিশ্বের নবীনতম প্রজাতন্ত্র। সোমবার মধ্যরাতের পর থেকে রানী এলিজাবেথ আর সেখানকার রাষ্ট্রপ্রধান নন। রানী এলিজাবেথকে রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরিয়ে দিয়ে নিজেদের প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেন। তবে বার্বাডোস প্রজাতন্ত্র হলেও কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশের মধ্যে থাকছে। মোট 54টি দেশ এই গোষ্ঠীর সদস্য। কমনওয়েলথভুক্ত যেসব দেশে রানী রাষ্ট্রপ্রধান হিসেবে আছেন তার সংখ্যা এখন 15তে দাঁড়ালো। প্রায় 400 বছর আগে ব্রিটিশ জাহাজ প্রথমে বার্বাডোস পৌঁছায়। তারপর ব্রিটিশরা বার্বাডোসকে সুগার কলোনিতে পরিণত করে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।